ইফতেখার, গেট আপ ম্যান, ইটস অ্যাবাউট নুন। ধর্মড় করে উঠে বসলাম। আরে আমি কোথায়? একটা কুড়েতে কেন? আর সামনের ওই সোনালি চুলো তরুণটাই বাকে। খানিক আগেই না আমি ক্যারিবিয়ানের নীল সমুদ্রের সার্ফিং করছিলাম। চোখ পিটপিটিয়ে মাথাটা পরিষ্কার করতেই বুঝলাম আসলে এই খড়ের কুড়ে ঘরটাই আমার আসল অবস্থান, এবং ওই সোনালি চুলো আর কেউ না, আমার নতুন বন্ধু নিকোলাস, যার সঙ্গে এই অজাপাড়া গায়ে এসেছি। বাঁকা হাসি হাসলাম আমি। আমার কথা ওভার অ্যান্ড আউট, তোমার খবরই বলো দেখি। 2 মিনিট আগে উঠেছ নিশ্চয়ই। ঝকঝকে দাঁতগুলো দেখালো নিকোলাস, সংক্ষেপে নিক। অফকোর্স নট বাডি, আই গট আপ অ্যাট ভোর 6টা, এ ওয়েল্ট আউট ফর এ ডোর। মুখ বেজার করে তেল চিটচিটে কাঁথা বেছানো ভাঙা চৌকি থেকে নামতে গেলাম আমি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালো প্রতিটি হাড়। প্রতিবাদ করবেই বা না কেন বলুন, কাল মুড়ির টিনটা করে 80 মাইল পেরোতে হয়েছে যে। ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে টুথব্রাশ আর পেস্ট নিয়ে কুড়ে থেকে বেরোলাম। দেখি বুড়ো হরিলাল চুলে ভাত চাপিয়ে দিয়েছে। গন্ধই বলে দিল আজকের মেনু ডাল আর আলু ভর্তা। পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে দেখি মাটির শানকিতে ভাত ডাল ভর্তা নিয়ে হাসি মুখে চিবোচ্ছে আমার বিদেশি বন্ধু। আমিও ধপ করে একটা পিঁড়িতে বসে পড়লাম। হরিলাল আমার হাতেও একটা শানকি দিল, বলল, আমি গরিব মানুষ বাবা, অত পদ পাই কোথায়, কষ্ট করে এই খেয়ে নাও। ভাত চিবোতে চিবোতে মাথা নাড়লাম আমি। ওসব বাদ দিন তো কাকা, তরকারি আসল নয়, রান্নার হাতই মূল ব্যাপার। আমার কোনো সমস্যা হচ্ছে না, আর নিকের কাছে এটা সম্পূর্ণ নতুন জিনিস, ভালো তো লাগবেই। ঘাড় পর্যন্ত চুল ভর্তি মাথা দুলিয়ে সাই দিল নিক। হাত ধুতে ধুতে বলল, হারি আপ, যত আর্লি তত বেটার। আমি হড়বড়িয়ে খেতে লাগলাম। শুরু থেকেই বলি তবে। ঘটনার আরম্ভ রংপুর পাবলিক লাইব্রেরিতে, ইতিহাসের শেলফের সামনে। আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি এবং একটা কাগজে পার্ট টাইম সাংবাদিকতাও করি। সাংবাদিকতা বলতে ফটো সাংবাদিকতা। কাগজের সম্পাদকের ফরমায়েশ বিখ্যাত কোনো জায়গার নয়, তুলতে হবে অখ্যাত অথচ অপূর্ব সব জায়গার ছবি যেগুলো ঘাপটি মেরে আছে দেশের আনাচে কানাচে। সেটা যদি প্রাচীন কোনো স্থাপনা হয় তবে তো পোয়াবারও, আর সেটাও চাই প্রতি মাসে। সম্পাদকের কি বুদ্ধি, মাসে মাসে অচেনা প্রাচীন জায়গাগুলোর ছবি পাই কই? তেমন এক্সাইটিং জায়গা কি আমার জন্য সেজে বসে আছে? তাই গত 2 মাস নানা বাড়ি দাদা বাড়ির কাছের কয়েকটা ভাঙা মন্দির মসজিদের ছবি তুলে চালিয়েছি, কিন্তু এ মাসে যাব কই? সোজা লাইব্রেরির দিকে হাঁটা ধরলাম পুরনো জায়গার খোঁজ করতে। কিন্তু বিদেশি ডিজিটাল ক্যামেরাটা দুলিয়ে ইতিহাসের শেলফের সামনে গিয়ে দেখি আমার আগেই এক ফরেনার সেখানে দাঁড়িয়ে। বয়স বেশি না, আমারই মতো। গায়ের রং দেখে মনে হলো আমেরিকান হয়তো। কাঁধ পর্যন্ত লম্বা সোনালি চুল ছেলেটার, গায়ে শার্ট প্যান্ট, চোখে সোনালি ফ্রেমের চশমা। এবং সবচেয়ে কৌতূহল উদ্দীপক ব্যাপার হলো তারও কাঁধে একটা ক্যামেরা ঝুলছে। ট্যুরিস্টদের ক্যামেরা নয়, একদম প্রফেশনাল মডেলের। আমি কোনো তাপ উত্তাপ না দেখিয়ে বেশ ভাব নিয়ে ছেলেটার পাশে দাঁড়ালাম, বই সিলেক্ট করছি। আমার ক্যামেরা নিশ্চয়ই ওর আগ্রহ জাগিয়েছে। কৌতূহল নিয়ে আমার পানে তাকালো সে। না দেখার ভান করে একটা 3 সেরি প্রত্নতাত্ত্বিক বইয়ের দিকে যেই হাত বাড়িয়েছি, দেখি ফর্সা একটা হাতও সেদিকে এগোচ্ছে। গাম্ভীর্যের কপট মুখোমোশো ঝেড়ে ফেলে আমি প্রথম কথা পারলাম, হাই, আই এম ইফতেখার আরমান, স্টুডেন্ট প্লাস ফটো জার্নালিস্ট, ক্যান ইউ রিড বেঙ্গালি বুকস লাইক দিস? আমাকে দ্বিগুণ অবাক করে বিদেশি বলল, হ্যালো ইফতেখার, আমি নিকোলাস হ্যান্স, ছাত্র প্লাস ফটো সাংবাদিক, অবশ্যই এ ট্যুরিস্ট। ইয়েস, আমি বেঙ্গলি বুকস পড়তে পারি, কিন্তু বলতে গেলেই যত সমস্যা। ভাঙা ভাঙা হলেও তো বাংলা তো। আমি হাসলাম গোবদা বইটা টেনে নিয়ে, চলো রিড টুগেদার। ওর বাংলার মতো আমার ইংরেজিতেও ভুলভাল দেখে নিকোলাসও হাসল। কাছের একটা চেয়ারে বসলাম আমি, নিকোলাসও বসলো পাশেরটায়। বইটা সামনের টেবিলে মেলে রাখা হলো। পড়ার ফাঁকে ফাঁকে আলোচনা চালিয়ে গেলাম আমরা। বলতে গেলে কথাবার্তাই বরং বেশি হলো। নিকোলাস নিজের সম্পর্কে অনেক কিছুই জানালো। তার বাবার ভিটে ইংল্যান্ডে হলেও পড়াশোনার সূত্রে বর্তমানে আমেরিকার মিশিগানে থাকে সে। পরে একটা ইউনিভার্সিটিতে জার্নালিজমে একটা মাস্টার্স ডিগ্রি নেবার ইচ্ছে তার, এবং বাবার টাকারও কোনো অভাব নেই। তার উপর চলছে গরমের ছুটি। 3 মিলে তার এই বাংলা সফর। বাংলা শেখার কোর্সটা আমেরিকাতেই করেছে। আমিও আমার খায়েশের কথা নিকোলাসকে বললাম। আমার লক্ষ্যের সাথে নিকোলাসের দর্শনের একটা গভীর মিল দেখা গেল। দুজনেই চাই অখ্যাত প্রাচীন স্থাপনার ছবি তুলতে। খানিক আলাপের পর ঠিক হলো আমাদের পথ যেহেতু একই, সেহেতু নতুন কোনো তেমন জায়গার খোঁজ পেলে দুজন না হয় একসাথেই যাব। পথ খরচের ব্যাপারটা হবে 50-50। নিকোলাস একথা শুনে মাথা নাড়ল। তা হয় না, তোমাকে আমি বন্ধু হিসাবে লাইক করেছি, কাজেই অল খরচ মাইন। আমার দাঁতগুলো দেখালাম নিকোলাসকে। ট্রাভেল কস্ট মাই অফিস দেয়, 50% খাওয়াটাই ইজ এনাফ ফর মি। কিন্তু আই অ্যাম টেলিং ট্রুথ, আমি ইজ নট এত চামার টু আত্মসাৎ অল। ব্যাপারটা বুঝতেই হাসিতে ফেটে পড়ল নিকোলাস। ওকে, তুমিই রাইট, তো চলো এই মোটা বইটা উল্টে দেখি। বইটার ওপর একযোগে ঝুঁকে পড়লাম দুজনে।
উল্টে চললাম পাতার পর পাতা। বইটাতে খুঁটিনাটি অনেক প্রত্নতাত্ত্বিক জায়গার বিবরণ আছে, কিন্তু কোনোটাই হয় ইন্টারেস্টিং নয়, নয়তো সবাই নাম জানে। মোট কথা, ঘণ্টাখানেক হলদে পাতাগুলো উল্টিয়েও মন মতো জায়গার খোঁজ পেলাম না। বইয়ের শেষের দিকে একটা পিচ্চি অধ্যায় আটকে গেল আমাদের 4 চোখ। বাঙে পড়া শেষ হলো নিকোলাসেরই। চেয়ারের পিঠে হেলান দিয়ে সে বলল, বোগাস। তার 2 সেকেন্ড পর আমিও সোজা হয়ে হেলান দিয়ে বসলাম, বলে উঠলাম, রাম বোগাস। বোগাস রাম বোগাস বলবো না কেন বলুন তো? অদ্ভুত মন্দির। জেলার নিশিকান্তপুরের ঘন বনের প্রায় 5 মাইল ভিতরে এক আশ্চর্য মন্দির দেখা যায়। অতি প্রাচীন এই স্থাপনার সহিত অন্য কোনো মন্দিরের বিন্দুমাত্র মিল পাওয়া যায় নাই। এর অভ্যন্তরে যে দেবমূর্তি বিদ্যমান তাহা লৌহ এবং ইস্পাত নির্মিত, এবং ইহা চেনা জানা কোনো দেবমূর্তির মতো নহে। এই অদ্ভুত মন্দিরের সম্মুখে এক অতি গভীর কূপ রহিয়াছে, যাহার তল খুঁজিয়া পাওয়া যায় নাই। এলাকাবাসীর ধারণা এই মন্দির এবং কূপ উভয়ই অভিশপ্ত। এই মন্দিরের ভেতরে অনেকেই হারিয়াইয়া গিয়াছে এবং মন্দির পরিদর্শনকারী সকলেরই অপঘাতে মৃত্যু হইয়াছে। বোগাস রাম বোগাস যাই বলি না কেন, শেষতক মন্দিরের খোঁজে আসার লোভ সামলাতে পারিনি আমরা 2 সাংবাদিক। তারই প্রমাণস্বরূপ আমরা এখন নিশিকান্তপুরগামী একটা মুড়ির টিনে চড়ে ঝাঁকুনি খাচ্ছি। বাস নামের এই কলঙ্কটাতে সর্বোচ্চ 15-16 জন ধরতে পারে, অথচ নিজ চোখেই দেখলাম পিলপিল করে অন্তত 30 জন মানুষ এটাই চড়ে বসল। বাসের ভেতরে এবং ওপরে তো আছেই, এমনকি বাসের হ্যান্ডেল আর জানালা ধরেও অনেককে বাঁদুর ঝোলা হয়ে থাকতে দেখলাম। রাস্তার অবস্থা এই বাসের চেয়ে ভালো তো নয়, বরং সম্ভবত আরও খারাপ। ধুলোর মধ্যে দিয়ে কোনো মতে দেখলাম কাঁচা রাস্তাটায় 2-4টে পিচ মাখা নুড়ি পড়ে আছে। অনেকটা নিশ্চিন্ত হয়ে ফোমবিহীন শীটে হেলান দিলাম। যাক, পাকা রাস্তা দিয়ে তো অন্তত চলছি। কাঁচহীন জানালা দিয়ে অনর্গল কুয়াশার মতো ঢুকছে ধুলো আর ধোঁয়া। অবশ্য এতে শুধু আমাদের দুজনকেই কাহিল দেখা গেল। বাকি যাত্রীরা ভস্য মাখা সাধু বাবা হয়ে বসে রইল চুপচাপ। নিকের সোনালি চুল ধূসর হয়ে গেছে ধুলোয়। হাউ ব্যাড তোমাদের! ওর কথাটা শেষ হলো না, তার আগেই ঝাঁকুনিতে ছাদের সঙ্গে ঠুকে গেল মাথাটা। আমি শ্রাগ করলাম। অসময়ের বজ্রপাতের মতো হঠাৎই থেমে গেল মুড়ির টিন। একদম অপ্রস্তুত ছিলাম বলে সামনের সিটের সাথে ঠক্কর খেলো আমার মাথা। নিক শ্রাগ করল, প্রতিশোধ নিল যেন। জামা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে নেমে পড়লাম, ট্রাভেল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ক্যামেরা হাতে। সামনে কতগুলো ছাপড়া দেখতে পেলাম, টিন বাঁশের, মানুষজন বসে আছে ওগুলোতে। খানিকক্ষণ পর্যবেক্ষণের পর ঠাহর হলো যে এগুলো দোকান, আর এই জায়গাটা বাজার। একটা চায়ের দোকানে বসলাম, যতটা না চা খেতে তার চেয়ে বেশি খবর জোগাড় করতে। গ্রাম্য লোকগুলো নিককে দেখে ভয়ানক অবাক হলো। অবশ্য নেড়ি কুত্তাগুলোকেই আগ্রহী মনে হলো বেশি, যেমন ঘেউ ঘেউ করলো। নড়বড়ে বেঞ্চটায় বসে বেশ আগ্রহ ভরেই চা খেলাম। না, খারাপ হয়নি খাঁটি দুধে বানানো চাটা। নাম জিজ্ঞেস করায় পান খাওয়া কালো উঁচু ভাঙা দাঁতগুলো বের করে দোকানে বৃদ্ধ জানালো, সেকান্দর মিয়া, সাবেরা কি ছবি তুলতে আসছেন? শেষ ঢোকটা গিলে চায়ের খালি কাপটা নামিয়ে রাখলাম। ঠিক ধরেছেন চাচা, এক্সাইটিং, মানে অসাধারণ কোনো জিনিসের ছবি তোলার ইচ্ছে। কালো দাঁতগুলো আবার বের করলো বুড়ো। কিন্তু বাবা, কিসের ছবি তুলবেন? এইখানে তো তেমন কিছু নাই, জঙ্গল দিয়েই তো এই গ্রামের বেশিটা ঢাকা। খালি উত্তর পাশে ছোট একটা নদী আছে, ওই জঙ্গলই আমাদের লক্ষ্য, বুঝলেন? শুনেছি ওটার মাইল 5 ভেতরে একটা অদ্ভুত মন্দির আর কুঁয়ো আছে। আমরা আসলে ওটারই খোঁজে এসেছি, ওটার ছবি তুলে নিয়ে যাব। প্রচণ্ড বিস্ময়ে স্থির হয়ে রইল বুড়ো। 5 সেকেন্ড মুখ হা করে অবশেষে ঘোর ভাঙতে বলল, না না বাবা, এই কাম জীবনে কইরো না, কইরো না। নিক আর আমি মুখ চাওয়াচাওয়ি করলাম। কিন্তু কেন চাচা, কি অসুবিধে? বাবা, তোমাদের একখান কথা কই, তোমরা ঘরের ছইল ঘরে ফিরে যাও। ওই শয়তানের মন্দির আর আন্ধা কুয়াটার ওপর অভিশাপ আছে, কেউ ওইখানে গেলে বাঁচে না, কাউয়া পাখিও না। এখন পর্যন্ত কেউ ওইখানে যাইয়া বাঁচি ফিরে নাই, হাইরে গেছে। বাঁকা হাসলাম আমি। বেঁচে যদি নাই আসে, তাহলে ওই আজব মন্দির আর কুয়োর গল্পটা শুনলেন কার কাছে? হ্যাঁ? ভাঁজ পড়া মুখটা গম্ভীর করল বুড়ো। যারা ওইগুলো দেখিয়ে আসছে তারা একদিনের মধ্যে মরি কিলিন হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলল সে। আমার আব্বাও দেখিয়ে আসছিল, পরের দিন রক্তবমি করতে করতে মরি কিলিন হয়ে গেছে। ওইটা আমার ছোটকালের কথা। অপ্রস্তুত বোধ করলাম আমরা। নিক বলল, সরি, ওটা জানতাম না আমরা। হাসল বুড়ো, আপনি তো ভালো বাংলা কইতে পারেন, কিন্তু তা যাওক, ওই শয়তানের মন্দিরে যাওয়ার চিন্তা কইরো না বাবা। দাম মিটিয়ে উঠে দাঁড়ালাম। আপনার উপদেশ মনে রাখবো চাচা, কিন্তু এখানে থাকবো কোথায় বলতে পারেন? ধুলোর মধ্যে দিয়ে কোনো মতে দেখলাম কাঁচা রাস্তাটায় 2-4টে পিচ মাখা নুড়ি পড়ে আছে। অনেকটা নিশ্চিন্ত হয়ে ফোমবিহীন শীটে হেলান দিলাম। যাক, পাকা রাস্তা দিয়ে তো অন্তত চলছি। কাঁচহীন জানালা দিয়ে অনর্গল কুয়াশার মতো ঢুকছে ধুলো আর ধোঁয়া। অবশ্য এতে শুধু আমাদের দুজনকেই কাহিল দেখা গেল। বাকি যাত্রীরা ভস্য মাখা সাধু বাবা হয়ে বসে রইল চুপচাপ।
নিকের সোনালি চুল ধূসর হয়ে গেছে ধুলোয়। হাউ ব্যাড তোমাদের। ওর কথাটা শেষ হলো না, তার আগেই ঝাঁকুনিতে ছাদের সঙ্গে ঠুকে গেল মাথাটা। আমি শ্রাগ করলাম। অসময়ের বজ্রপাতের মতো হঠাৎই থেমে গেল মুড়ির টিন। একদম অপ্রস্তুত ছিলাম বলে সামনের সিটের সাথে ঠোক্কর খেলো আমার মাথা। নিক শ্রাগ করল, প্রতিশোধ নিল যেন। জামা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে নেমে পড়লাম, ট্রাভেল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ক্যামেরা হাতে। সামনে কতগুলো ছাপড়া দেখতে পেলাম, টিন, বাঁশের, মানুষজন বসে আছে ওগুলোতে। খানিকক্ষণ পর্যবেক্ষণের পর ঠাহর হলো যে এগুলো দোকান, আর এই জায়গাটা বাজার। একটা চায়ের দোকানে বসলাম, যতটা না চা খেতে তার চেয়ে বেশি খবর জোগাড় করতে। গ্রাম্য লোকগুলো নিককে দেখে ভয়ানক অবাক হলো। অবশ্য নেড়ি কুত্তাগুলোকেই আগ্রহী মনে হলো বেশি, যেমন ঘেউ ঘেউ করলো। নড়বড়ে বেঞ্চটায় বসে বেশ আগ্রহ ভরেই চা খেলাম। না, খারাপ হয়নি খাঁটি দুধে বানানো চাটা। নাম জিজ্ঞেস করায় পান খাওয়া কালো উঁচু ভাঙা দাঁতগুলো বের করে দোকানে বৃদ্ধ জানালো, সেকান্দর মিয়া, সাবেরা কি ছবি তুলতে আসছেন? শেষ ঢোকটা গিলে চায়ের খালি কাপটা নামিয়ে রাখলাম। ঠিক ধরেছেন চাচা, এক্সাইটিং মানে অসাধারণ কোনো জিনিসের ছবি তোলার ইচ্ছে। কালো দাঁতগুলো আবার বের করলো বুড়ো। কিন্তু বাবা, কিসের ছবি তুলবেন? এইখানে তো তেমন কিছু নাই, জঙ্গল দিয়েই তো এই গ্রামের বেশিটা ঢাকা। খালি উত্তর পাশে ছোট একটা নদী আছে, ওই জঙ্গলই আমাদের লক্ষ্য, বুঝলেন? শুনেছি ওটার মাইল 5 ভেতরে একটা অদ্ভুত মন্দির আর কুঁয়ো আছে। আমরা আসলে ওটারই খোঁজে এসেছি, ওটার ছবি তুলে নিয়ে যাব। প্রচণ্ড বিস্ময়ে স্থির হয়ে রইল বুড়ো। 5 সেকেন্ড মুখ হা করে অবশেষে ঘোর ভাঙতে বলল, না না বাবা, এই কাম জীবনে কইরো না। নিক আর আমি মুখ চাওয়াচাওয়ি করলাম। কিন্তু কেন চাচা, কি অসুবিধে? বাবা, তোমাদের একখান কথা কই, তোমরা ঘরের ছইল ঘরে ফিরে যাও। ওই শয়তানের মন্দির আর আন্ধা কুয়াটার ওপর অভিশাপ আছে, কেউ ওইখানে গেলে বাঁচে না, কাউয়া পাখিও না। এখন পর্যন্ত কেউ ওইখানে যাইয়া বাঁচি ফিরে নাই, হাইরে গেছে। বাঁকা হাসলাম আমি। বেঁচে যদি নাই আসে, তাহলে ওই আজব মন্দির আর কুয়োর গল্পটা শুনলেন কার কাছে? হ্যাঁ? ভাঁজ পড়া মুখটা গম্ভীর করল বুড়ো। যারা ওইগুলো দেখিয়ে আসছে তারা একদিনের মধ্যে মরি কিলিন হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলল সে। আমার আব্বাও দেখিয়ে আসছিল, পরের দিন রক্তবমি করতে করতে মরি কিলিন হয়ে গেছে। ওইটা আমার ছোটকালের কথা। অপ্রস্তুত বোধ করলাম আমরা। নিক বলল, সরি, ওটা জানতাম না আমরা। হাসল বুড়ো, আপনি তো ভালো বাংলা কইতে পারেন, কিন্তু তা যাওক, ওই শয়তানের মন্দিরে যাওয়ার চিন্তা কইরো না বাবা। দাম মিটিয়ে উঠে দাঁড়ালাম। আপনার উপদেশ মনে রাখবো চাচা, কিন্তু এখানে থাকবো কোথায় বলতে পারেন? এইখান থেকে দক্ষিণে আধা ক্রোশ যাও, বনের কিনারায় হরিলাল পালের বাড়ি দেখতে পাবা। ওইখানে থাকা আর খাওয়ার ব্যবস্থা হইবে। তাকে বিদায় জানিয়ে অন্তগামী সূর্যকে ডানে রেখে রওনা দিলাম আমরা দুজনে। বর্তমানে ফিরে আসি তবে। স্বীকার করছি যে উৎসাহ নিয়ে বনের ভেতর ঢুকেছিলাম তার অনেকটাই এখন উবে গেছে। তবুও গতি না কমিয়ে এগোচ্ছি আমরা অদ্ভুত অভিশপ্ত মন্দিরের খোঁজে। বনযাত্রার জন্য বেশ ভালোভাবেই রেডি হলাম আমরা। পিঠে হ্যাভারস্যাক, মাথায় ক্যাপ, হাতে ক্যামেরা প্রস্তুত। সাপের বিষদাঁত থেকে বাঁচতে হাঁটু পর্যন্ত বুট পরলাম দুজনে। বেল্টের সাথে আটকে নিলাম একটা করে খাটো লাঠি। সবশেষে একটা অডমসের টিউব অর্ধেক করে দিলাম দুজনে, দেহের খালি অংশগুলোই মেখে। দৃঢ় আত্মবিশ্বাসকে সঙ্গী করে কুড়ে থেকে বেরোলাম আমরা। হরিলাল বুড়ো বাইরে নেই, বাজারে গেছে। তাকে কিছু না জানিয়েই রওনা দিলাম আমরা, কারণ তাকে আগেই বলা হয়েছে আমরা নদীর ছবি তুলতে যাব। এভাবেই রেডি হয়ে বনে ঢুকেছি আমরা, অভিযান চালাচ্ছি। আমাদের চারপাশে বিশাল সব মহিরহু দাঁড়িয়ে আছে। থামের মতো মোটা এক একটা জারুল, চাপালিশ, শাল, মেহগনি কোনো সমস্যা সৃষ্টি করছে না, ওগুলো বিলকুল ঠিক হ্যাঁ। কিন্তু উলের বুননির মতো গুলমের ঝোঁপ হাঁটাচলায় বিষম বাধা সৃষ্টি করছে, পা ফেলার জায়গা দিচ্ছে না। তার ওপর যোগ হয়েছে সাপের ভয়। প্রতিটা ঝোঁপ লাঠি দিয়ে ঠেঙিয়ে তারপর এগোতে হচ্ছে। অডমসে মাখামাখি হওয়ার কারণে মশা কামড়াতে পারছে না, কিন্তু পো ঘ্যানঘ্যানানিতে আর মুখে চোখে ধাক্কা মেরে অস্থির করে তুলছে। নিক তো বলেই ফেলল, তোমাদের প্রতিটা মাস্কুইটোই ভ্যাম্পায়ার। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র ভাবসা গরম, প্রাণটাকে ঠোঁটের কিনারায় নিয়ে এসেছে। বিরাট গাছগুলো ছাতার মতো গোটা এলাকাটা ঢেকে রেখেছে। এর ভেতর আটকা পড়ে গরমটা কেবল ফেনাইতই হচ্ছে। ঘেমে চান করিয়ে ছাড়ছে আমাদের দুজনকে। নিকের মুখটা দেখাচ্ছে লাল টকটকে, যেন কয়েক পেগ গিলেছে।
দোজখের খরতাপ আর লাগাতার মশার অত্যাচার বাদ দিলে বনের ছায়া ছায়া পরিবেশটা ভারী সুন্দর। কোথাও একটা বুলবুলি শীষ দিয়ে উঠল, ডানা ঝটপটিয়ে পালালো একটা সবুজ টিয়ে, ডালে বসেই সরব আস্ফালন করতে লাগলো একটা শাখামৃগ। তাদের বিরক্তির কারণ আর কিছুই নয়, জঙ্গলের ঝিম ধরা নিস্তব্ধতা ভঙ্গকারী অর্বাচীন এই আমরা। হঠাৎই ঝাড়া ১৩ ফুট লম্বা একটা কুচকুচে কালো সাপ আমাদের ৬ ফুট সামনে দিয়ে কালো বিদ্যুতের মতো ছুটে গেল। ফনার ওপর জোকারের চোখ নাক আঁকা দেখে বুঝলাম রাজগোগ্র। আমি সাথে সাথেই ছিটকে সরে গিয়েছিলাম, কিন্তু নিক নিজের জায়গায় স্থির। মুখে হাসি দেখে বুঝলাম একটা স্ন্যাপ ধরে ফেলেছে ও। বুকের ধরফরানি কমাতে হাতের লাঠিটার ওপর ভর দিয়ে দাঁড়ালাম। ঘামে পিছলে যেতে চাওয়া হাতঘড়িটার দিকে তাকালাম। প্রায় ২ ঘন্টা হতে চলল জঙ্গলে ঠোকার। মেজাজটা নষ্ট হয়ে গেল। ইতোমধ্যেই মনের কোণে সন্দেহ জাগছে, অভিশপ্ত মন্দির সত্যিই আছে না নেই। সামনে একটা দৃষ্টি আড়াল করা ঝাউয়ের ঝোঁপ, সেটাকে ভেদ করতে সাগরে এগোলো নিক। ওর অ্যাডভেঞ্চারাস মন এখনও উত্তেজনায় টইটম্বুর। অলস পায়ে ওকে অনুসরণ করি আমি, মনে নিরাশা আর ফেরার চিন্তা। তবুও নিকের মতোই ঝোপটা পেরোলাম আমরা। সামনে একটা ব্রহ্মতালো তেপান্তর, মানে বিস্তৃত ফাঁকা জায়গা। মাটিতে উদ্ভিজ খাদ্যের অভাবে হয় এমন, কিন্তু আমার মাথা অত শত ভাবছে না। চোখ হয়ে গেছে রসগোল্লা, যা দেখছি তা জীবনে ভুলব না। জিনিসটার গায়ে জমেছে শতাব্দীর শ্যাওলা, শিকড় বিস্তার করেছে বট, কিন্তু মোচাকৃতির জিনিসটা তবুও মাথা উঁচিয়ে আছে। মাঝারি সাইজের বাসার মতো জিনিসটার সামনে একটা বড়সড় কুঁয়ো, সম্ভবত ইট সিমেন্টের, প্রাচীন শ্যাওলা ঢাকা। উই হ্যাভ ডিসকভার্ড দ্যাট, শুনলাম বিড়বিড়াচ্ছে নিক। ওর কথায় যেন হুঁশ ফিরল আমার। ঝটপট ক্যামেরা তুলে শাটার টিপতে লাগলাম। শব্দ শুনে বুঝলাম নিকও একই কাজ করছে। গোটা ২০ ফটো তুলে তবে দম নিলাম আমি। কি আশ্চর্য, শেষ পর্যন্ত মন্দিরটা আবিষ্কার করেছি আমরা। নিকের একানোকান হাসি দেখে বুঝলাম কেবল নাচতে বাকি রেখেছে ও। অপারেশন সাকসেসফুল বলেই ক্যামেরা ঝুলিয়ে ছাগল ছানার মতো লাফাতে লাফাতে এগোলো। আমিও ওর সাথী হলাম। আমরা নাও ফেমাস, বুঝলে? নিক মন্দিরটা চারপাশে একটা চক্কর মারল। দেখে মনে হচ্ছে দিস প্যাগোডা হ্যাজ নো ফাউন্ডেশন। আমিও ঘুরে দেখলাম, সত্যি যেন আলগা করে মাটির ওপর রাখা পুরো স্থাপনাটা। আশ্চর্য ব্যাপার। ক্যাপসুল আকৃতির প্রমাণ সাইজের দরজাটা দিয়ে ভেতরে তাকালাম। ঘন আধার জাল বুনেছে ওখানে, কিচ্ছু দেখা যায় না। তাই হ্যাভারস্যাক থেকে টর্চটা বের করে হাতে নিলাম। দরজাটা মাটি থেকে প্রায় ১ ফুট উঁচুতে, অর্থাৎ মেঝেও তাই। একটা পা তুলে দিয়ে টর্চটা টিপতে যাব, হঠাৎ দরজার বাম দিকের চৌকাঠে কি যেন ঝিকিয়ে উঠল। চোখের কোণ দিয়ে দেখলাম আধুলি সাইজের, শ্যাওলায় প্রায় ঢাকা। নিকেরও চোখে পড়েছে জিনিসটা। হেই, হোয়াটস দ্যাট বলতে বলতে জিনিসটার দিকে হাত বাড়ালো। জ্যাপ! গাঢ়, খুবই গাঢ় একটা রশ্মি আমার কানের পাশ দিয়ে ছুটে গেল। নিকের বাড়ানো হাতের ইঞ্চি ৬ ওপরে লাগলো। যেখানে লাগলো সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার দরজার ওপরে চৌকাঠে লাগলো। ওই জায়গায় ধাক্কা খেয়ে আবার লাগলো দরজার ডান দিকে। এদিকেরই কোথাও থেকে রশ্মিটা বেরোচ্ছিল, ওখান থেকে নিচের মেঝেতে। এভাবে দরজার নানা ধারে প্রতিফলিত হয়ে এঁকে বেঁকে পুরো দরজাটাকে এক নিশ্ছিদ্র জালে ঢেকে ফেলল লাল রশ্মিটা। তীব্র তাপের হলকা আর শ্যাওলা পোড়ার গন্ধ ঝাপটা মারল চোখ মুখে। ১ সেকেন্ড বা তারও কম সময় ঘটে গেল এতগুলো কাণ্ড। নিক ঝটকা মেরে সোজা হতেই উধাও হয়ে গেল রশ্মির জাল। খেয়াল করলাম দরজার পুরো চৌকাঠ অনাবৃত হয়ে পড়েছে। দেখা যাচ্ছে চকচকে ধাতু। বুঝতে দেরি হলো না এই মন্দির কিসের তৈরি। ঝাড়া ৫ সেকেন্ড পর দম ফিরে পেলাম। নিক, দোজখের আগুনটা কি ছিল? নিজের গলা শুনে নিজেই ভরকে গেলাম। ব্যাং ঘ্যাং ঘ্যাং করলো যেন নিক। নিকের মুখটা একদম সাদা, কিন্তু খুবই গম্ভীর দেখাচ্ছে। বিনা বাক্য ব্যয়ে টর্চ জেলে আলো ফেলল। ইংরাজি সিনেমা অনেক দেখি আমি, তার মধ্যে সাইফাই মুভিও আছে। সেগুলোতে দেখা মহাকাশযানের ককপিটের সাথে সামনের দৃশ্যের কোনো অমিল নেই। তাপরোধী কোনো সাদা পদার্থ দিয়ে ভিতরের পুরো দেওয়ালটা মোড়া। পুরো সম্মুখ ভাগ জুড়ে বিশাল স্ক্রিন, তার নিচেই কন্ট্রোল প্যানেল। প্যানেলের সামনে কিস্ত্রিত একটা চেয়ার, তাতে বসে আছে। পেছন ভাগটাই শুধু দেখা গেল তার। শরীরের জয়েন্টের অংশগুলো হলুদ কোনো ধাতুর তৈরি। তাছাড়া বাকি দেহটা চকচকে টাইটেনিয়ামের। ওটা একটা মনুষ্যাকৃতি, একটা রোবট। চোখ বিস্ফারিত করে পাথর হয়ে তাকিয়ে রইলাম আমি। যদিও সব বুঝতে পারছি, কিন্তু তবুও নিকের বিড়বিড় করে বলা কথাগুলোয় কান দিলাম। ভাষান্তর করলে এমন হবে। বুঝলে ইফতেখার, এর গড়নটা দেখে প্রথমেই সন্দেহ হয়েছিল। অ্যাপেলো সিরিজের স্পেস ক্যাপসুলগুলোর মতো, তাই না? বোঝাই যাচ্ছে বহু বছর ধরে, তা ১৫০০ তো হবেই, পড়ে আছে ওটা। হ্যাঁ, এই শাটেলটা স্পেস শাটেল, তাই নয় কি?
মাথা কাজে লাগাও বন্ধু, এটার এখানে আসার সময়ের সাথে গিজা আর শিওপসের পিরামিডের নির্মাণকালটা মেলাও দেখি, কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। আসলে এসবই বিরাট এক অভিযানের অংশ। ওরা কোন গ্রহের কোন প্রজাতির জানি না, কিন্তু খুবই বুদ্ধিমান ওরা, অতি বুদ্ধিমান। আমি নিশ্চিত শুধু পৃথিবী নয়, মানুষ যদি অন্য গ্রহে যায় তবে সেখানেও ওদের রেখে যাওয়া চিহ্ন দেখতে পাবে। অন্যের স্মৃতিতে নিজেদের জীবন্ত করে রাখতে ওদের এই অভিযান, যা চলেছে সম্ভবত গোটা মহাবিশ্ব জুড়ে। ওদের প্রযুক্তিও লক্ষণীয়। দরজার পাশের ওই ছোট্ট গোল কাঁচটা নাথিং বাট আ সেন্সর। নিজের সামনেটা মনিটর করে ওটা, কিন্তু শুধু নীরব দর্শক হয়েই থাকে না, ছোড়ে প্রাণঘাতী লেজার বিম। এমন নিচ্ছিদ্রজার প্রতিরোধ ব্যবস্থা সেই মন্দির অভিশপ্ত হবে না কেন বলো? আর কন্ট্রোল প্যানেল তো দেখলেই। রোবট নিয়ন্ত্রিত এমন স্পেসশিপ বানাতে পৃথিবীর ইঞ্জিনিয়ারদের আরও 105 বছর লাগবে, এবং এখান থেকে যেন কেউ ফিরতে না পারে সে সিস্টেমও করা হয়েছে। রেডিও অ্যাক্টিভিটি, বুঝলে? রোবটটা বিকল, তার মানে তার মিশন শেষ, মিশন কমপ্লিট। মিশনটা কি ছিল বলতে পারো? একটা ওয়ার্ম হোল স্থাপন, এবং সেটা কোনটা তা তুমি নিশ্চয়ই ঠাউরাতে পেরেছ। ইফতেখার, হু মেড দ্যাট প্ল্যান, ওয়াজ আ ব্লাডি জিনিয়াস। হাত থেকে জ্বলন্ত টর্চটা পড়ে গেল নিকের। তেজস্ক্রিয়তার শরীরের বোধ কেড়ে নিচ্ছে। মাতালের মতো থপথপ করে পা ফেলে কুয়োটার দিকে এগোলো নিক। ওটাকে আর স্বাভাবিক দেখাচ্ছে না, দেখাচ্ছে নিকষ কালো। সব আলো শুষে নিচ্ছে যেন। আমি নিকোলাসকে অনুসরণ করলাম। দেহটা যেন কথা শুনছে না, পড়ে যেতে চাচ্ছে। এবং নিক যখন ওয়ার্ম হোলটার ভিতর নিজেকে ছুঁড়ে দিল, তখনও ওর পিছু ছাড়লাম না। বাইরে তখন ফেব্রুয়ারির হু হু হাওয়ার রৌদ্রোজ্জ্বল দুপুর। উপসংহার: হ্যাঁ, ভালোই আছি এখানে। সময় যেখানে স্থির, মানে প্রায়